প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আজ শরতের প্রথম দিন, তাই তোমাদেরকে জানাচ্ছি একরাশ কাশফুলের শুভেচ্ছা। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা বিষয় নিয়ে আমি হাজির হয়েছি। তো তোমরা ঝটফট খাতা কলম রেডি করে আমার ক্লাসটি দেখার জন্য বা ক্লাসটি বোঝার জন্য তোমরা সাথে সাথে বসে পড়ো। তো প্রথমেই আজকের ক্লাসে আমি তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রথমে আমি আমার পরিচয় দেই। আমি অভিজিৎ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক বাংলা। ক্লাসের শুরুতে আমি তোমাদের কিছু ছবি দেখাবো। এই ছবি দেখে বলতে হবে যে আজকে আমরা তোমাদের বইয়ের কোন অংশটি আমরা পড়াতে যাচ্ছি, কবিতা নাকি গল্প, কোনটি পড়াতে যাচ্ছি তোমরা এই ছবি দেখেই বুঝতে পারবে। তো আমি দেখো, প্রথম ছবিতে দেখছি যে কিছু মানুষ মাথায় করে নিয়ে যাচ্ছে। এই চিত্রগুলো আমরা দেখতে পাই সাধারণত কোনো যখন বিল্ডিং নির্মাণ হয়, ভবন নির্মাণ হয়, তখন সিমেন্ট বা অন্য কিছু নিয়ে এইভাবেই তারা যায়, শ্রমিকরা। ঠিক আছে। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু দিনমজুর, অর্থাৎ কুলি শ্রেণীর মানুষ, তারা স্টেশনে বসে স্টেশনে ব্যাগ নিয়ে তারা বিভিন্ন জায়গায় যাতায়াত করছে বা তাদের মালিকের কাছে পৌঁছে দিচ্ছে। অনেকে কারো বাস ধরার জন্য সাহায্য করছে, কারো ট্রেন ধরার জন্য সাহায্য করছে। এই চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং তারপরে ঠিক এই চিত্রের সঙ্গে এই চিত্রটির মিল আছে। এটাও দেখো, কোনো একটা নির্মাণাধীন কোনো কিছুতে লোকজন বই নিয়ে যাচ্ছে। এবং সর্বোপরি আমরা আরেকটি ছবি দেখছি, সেটি হচ্ছে কুলি শ্রেণীর মানুষ, যারা সমাজে অবহেলিত এবং উপেক্ষিত, যারা কী করছে, ব্যাগ নিয়ে তাদের মালিকের কাছে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ তারা সবাই উপেক্ষিত শ্রেণীর মানুষ। বলো তো তোমরা, তাহলে আজকে আমরা কোন পাঠটি তোমাদের বই থেকে পড়াতে যাচ্ছি? এই রকম মানুষ তোমাদের বইয়ের কোন অধ্যায়ে আছে? আমি জানি যে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে এটি একটি কবিতা। কি কবিতা বলো তো? তাহলে আজকে আমরা পড়াবো কি? কুলি মজুর। তাহলে আজকে আমাদের কি পাঠ? কুলি মজুর। ঠিক আছে বন্ধুরা। এবার এই কুলি মজুর কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম, যেটি আমি পরে তোমাদেরকে বলবো। কাজী নজরুল সম্পর্কে আমি তোমাদের বিস্তারিত বলবো। তার আগে তোমরা এই কবিতাটি আমরা পড়ে কি জানতে পারবো সেটি তোমরা দেখো। যে আমরা এখান থেকে কবি পরিচিতি, অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা জানতে পারব। এবং এই কবিতাটি শুদ্ধ উচ্চারণে আমরা পড়তে পারব। এই কবিতার ভিতরে যে নতুন নতুন শব্দগুলো আছে, সেই শব্দগুলোর অর্থ জানতে পারবো এবং সেগুলোর বাক্য গঠন করতে পারব। মানব সভ্যতা বিনির্মাণে সকল শ্রমজীবী মানুষের যে অবদান আছে সেটা ব্যাখ্যা করতে পারব। অর্থাৎ আমাদের এই যে অট্টালিকা, যে যত সুন্দর স্থাপনা বলো, সব কিছু এই শ্রমিকদের পরিশ্রমে কষ্ট অর্জিত যে ফসল, সেইগুলোই কিন্তু আমরা ভোগ করি। আমরা যে খাবার খাই সেটাও কিন্তু কৃষকরা উৎপাদন করে। সেটা কিন্তু কোনো বড় সংগ্রান্ত বিসিএস ক্যাডার বা অন্য বড় বড় প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের দ্বারা কিন্তু সেটা সম্ভব নয়। তাই সমাজের সব কিছুর মূলে আছেন এই কুলি, অর্থাৎ শ্রমিক বা শ্রমজীবী মানুষ। ঠিক আছে। এবার আমরা কবি পরিচিতি, অর্থাৎ কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানব। ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তাহলে আমার সাথে কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জেনে নাও।
কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছেন 1899 সালে 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। এই কাজী নজরুল ইসলাম কিন্তু অত্যন্ত দরিদ্রতার সাথে তিনি জীবন কাটিয়েছেন। তার বাবার নাম হচ্ছে কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম হচ্ছে জাহেদা খাতুন। তার সাহিত্যকর্ম ঝিঙে ফুল, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি, মাসি পিসি, পুতুলের বিয়ে, সর্বহারা, অগ্নিবীণা এবং সাম্যবাদী তার এই সাহিত্যকর্ম। এছাড়াও আরও অনেক সাহিত্যকর্ম তিনি লিখেছেন। তোমাদের বইয়ে যেটুকু আছে আমি সেটুকু বোঝানোর চেষ্টা করেছি। তারপরে তার জীবন ছিল বহু বিচিত্র এবং বিস্ময়কর। এই নিয়ে আমি তোমাদের দুই একটি কথা বলবো কিছু পরে। এই কবি কাজী নজরুল ইসলাম তিনি কবিতা লিখেছেন, উপন্যাস লিখেছেন, নাটক সঙ্গীত লিখেছেন। তারপরে তিনি ইংরেজদের বিরুদ্ধে অর্থাৎ অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে কিন্তু তিনি লিখেছেন। ঠিক আছে। কবি কাজী নজরুল ইসলামের উপাধি কি ছিল জানো তোমরা? তার উপাধি হচ্ছে বিদ্রোহী কবি। তার ছদ্মনাম কিন্তু আছে একটা, সেটা কি জানো তোমরা কেউ? তার ছদ্মনাম হচ্ছে ধূমকেতু। এই ধূমকেতু ছদ্মনামের আড়ালে তিনি অনেক কিছু লিখেছেন। এই মহান কবি যিনি মৃত্যুবরণ করেছেন 1976 সালের 29শে আগস্ট। 1976 সালের 29শে আগস্ট তিনি পরলোক গমন করেন। এই কবিকে পরবর্তীতে বাংলাদেশে কিন্তু আনা হয়েছিল, এনে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়েছিল। কবি কাজী নজরুল ইসলাম প্রথম জীবনে তার ডাক নাম ছিল হচ্ছে দুঃখু মিয়া। তিনি প্রথম জীবনে অনেক কষ্ট করেছেন। রুটির দোকানে, আসানসোল শহরে এক রুটির দোকানে তিনি কাজ করেছেন। পরবর্তীতে দরিরামপুরে হাই স্কুলে ভর্তি করে দিয়েছিল একজন পুলিশ। সেই রুটির দোকানে এসে রুটি খেতে এসে তার গজল শুনে মুগ্ধ হয়েছিলেন এবং তিনি তাকে নিয়ে দরিরামপুর উচ্চ বিদ্যালয়ে তাকে ভর্তি করে দিয়েছিলেন। পরবর্তীতে নজরুল ইসলাম আস্তে আস্তে অনেক কবিতা, গল্প রচনা করেছিলেন এবং তিনি একবার জেলও কেটেছিলেন। ইংরেজ সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লেখার জন্য তাকে জেল খাটতে হয়েছিল। তখন তিনি জেলের ভিতরে বসে একটি লিখেছিলেন যে, জেলের তালা খুলবি কিনা বল, নইলে কিলের চোটে হাড় করব জল। তিনি কিন্তু কখনো পিছপা হয়নি। তার লেখায় আমরা দেখেছি যে সবসময় একটা বিদ্রোহী ভাব, এই বিদ্রোহী মনোভাব কিন্তু তার লেখায় সর্বদা পরিলক্ষিত ছিল। তো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, নজরুল ইসলাম সম্পর্কে তোমাদের যে সংক্ষিপ্ত ধারণা দিয়েছি, তোমরা আমার সাথে সাথে যদি পড়ে থাকো তাহলে তোমাদের অবশ্যই মনে থাকবে। এর থেকেই কিন্তু ছোট প্রশ্ন আসবে। তারপরে আমরা একটি একক কাজে চলে যাব, যে তোমরা বলো তো আমার সাথে যে কবি কাজী নজরুল ইসলাম কত সালে মারা যান। এটি তোমরা এই ক্লাস চলাকালীন সময়ে কমেন্ট বক্সে লিখেও জানাতে পারো। ঠিক আছে, এটা তোমাদের জন্য আমার ছোট্ট একটি প্রশ্ন। এবার আমি তোমাদের সামনে এই কবিতাটি আবৃত্তি করব। কুলি মজুর লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিলে নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দদিচির হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ, চুপ রাও যত মিথ্যাবাদীর দল। কত পাই দিয়ে কুলিদের, তুই কত ক্রোড় পেলি বল। রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে। রেলপথে চলে বাষ্প সকট, দেশ ছেয়ে গেল কলে।
বলো তো এসব কাহাদের দান? তোমার অট্টালিকা কার খুনে রাঙা? খুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতিটি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকা মানে। আসিতেছে শুভদিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, সুদিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গায়ত্রী চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটেও কুলি, তোমারে বহিতে তারা যারা পবিত্র অঙ্গে লাগায় ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাহাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। এই কবিতাটি একটি সুন্দর কবিতা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এটি সমাজের অবহেলিত মানুষদের যে কত বঞ্চিত করা হচ্ছে, তাদের কাঁধে করে ভর করে যে অট্টালিকা গড়া হচ্ছে, অথচ তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। তাদের যে উপযুক্ত যে পারিশ্রমিক, সেটাও কিন্তু তাদের দেওয়া হচ্ছে না। আমি কবিতাটি একটু পরেই তোমাদের বিশ্লেষণ করব। তার আগে এই কবিতার যে নতুন নতুন যে শব্দগুলো আছে, সেই শব্দগুলোর অর্থ আমরা জানব এবং এই অর্থের সাথে আমরা বাক্য গঠনকেও সুন্দরভাবে দেখে নেব যে কি কি বাক্য গঠন করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো তাহলে অট্টালিকা। অট্টালিকা শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ, অন্য কথায় সুউচ্চ দালান বা ইমারত। বক্ষে, বক্ষে শব্দের অর্থ হচ্ছে, দেখো আমি একটা ছবি দিয়েছি তোমাদের, বুকে। বক্ষে শব্দের অর্থ হচ্ছে বুকে। গাইতি, গাইতি অর্থ হচ্ছে পাথর। ক্রোড়, ক্রোড় হচ্ছে কোটি। ক্রোড় শব্দের অর্থ কি তাহলে? কোটি। তাহলে অট্টালিকা শব্দের অর্থ হচ্ছে প্রাসাদ, অন্য কথায় সুউচ্চ দালান বা ইমারত। বক্ষে শব্দের অর্থ বুকে, গাইতি শব্দের অর্থ পাথর এবং ক্রোড় শব্দের অর্থ হচ্ছে কোটি। দেখো আরো কিছু শব্দ এখানে আছে, সেই শব্দগুলো দেখো। ঠুলি, দেখো এই ঠুলিটা কিন্তু এখন আর ব্যবহার করা হয় না। এই ঠুলিটা ব্যবহার করা হতো একসময়, যখন এটা ঘানিতে যখন ঘোড়া বা গরু দিয়ে যখন তেল ভাঙানো হতো, সরিষার তেল, এই সমস্ত সময় এই ঘোড়ার চোখে বা গরুর চোখে যে বেঁধে দেওয়া হতো, সেটাকে বলা হয় ঠুলি। চোখের উপরে ঢাকনি, ঘানি টানার জন্য গরুর চোখে ঢাকনি পরানো হতো, ওই ঢাকনির নাম হচ্ছে ঠুলি। পাই, পাই শব্দের অর্থ তোমরা সবাই কিন্তু জানো যে পাই অর্থ হচ্ছে মুদ্রার একক বিশেষ। এখন যেমন টাকা ও পয়সাকে বলা হয় পাই। আমরা অনেক সময় এরকম বলে থাকি যে আমার কোনো পাই পয়সাও নেই। নব উত্থান, নব উত্থান শব্দের অর্থ হচ্ছে কোনো ভালো কাজের জন্য নতুন করে উদ্যোগী হওয়াকে বলা হয় নব উত্থান। শাবল, শাবল সবার বাড়িতেই শাবল আছে, সবাই তোমরা এই শব্দটির সঙ্গে পরিচিত। শাবল শব্দের অর্থ হচ্ছে লোহার তৈরি মাটি খোঁড়ার হাতিয়ার, একে বলা হয় শাবল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে নতুন নতুন যে শব্দগুলো আছে এখানে, সেগুলো অবশ্যই তোমাদের মুখস্থ হয়েছে আমি আশা করছি। এবার আমরা বাক্য গঠন করব। দেখো, ক্রোড়, শাবল, পাই শব্দগুলো দিয়ে একটি করে বাক্য তোমরা তৈরি করে আনো, ঠিক আছে? কিংবা তোমরা আমার কমেন্ট বক্সেও তোমরা জানাতে পারো। এইবার আমি তোমাদের এই কবিতাটি একটু বিশ্লেষণ করে তোমাদের বুঝাবো এবং তোমরা মন দিয়ে এই কবিতাটি একটু বোঝার চেষ্টা করো। দেখবে যে এর ভিতর থেকে যে প্রশ্নগুলো আসবে তোমরা অবশ্যই সেগুলো উত্তর দিতে সক্ষম হবে। দেখিনি সেদিন রেলে, অর্থাৎ রেল স্টেশনে, কুলি বলে এক বাবু সাহেব, তারে ঠেলে দিলে নিচে ফেলে।
অর্থাৎ একজন কুলিকে একজন বাবু অর্থাৎ ভদ্রলোক, যে আসলে ভদ্রলোক হলে কিন্তু মানে সাহেব বলতে হবে এখানে, ভদ্রলোক হলে কিন্তু সে কুলিকে কি ঠেলে দিত, ফেলে দিলে নিচে ফেলে, অর্থাৎ তাকে ঠেলে কোথায় ফেলে দিচ্ছে, নিচে ফেলে দিয়েছে। চোখ ফেটে এলো জল, এমনি করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। এটি কিন্তু কবি বলছে, কবি ওই চিত্রটি দেখেছেন নিজে, দেখে বলছে যে চোখ ফেটে আমার জল এলো, যে এমনি করিয়া কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। অর্থাৎ যারা শোষক শ্রেণী তারা কি সবসময় এই দুর্বলের উপরে অত্যাচার করে যাবে। কবি কাজী নজরুল ইসলাম কিন্তু এই কথাটি এখানে বোঝাতে চেয়েছেন। দেখো সুন্দর একটা ছবিও আছে এখানে, যে ঠেলে দিয়েছে নিচে ফেলে, তার ওই যে ব্যাগ সহ সে পড়ে দিয়েছে, এই জন্য কবির চোখ ফেটে জল এসেছে। যে দধিচিদের হাড় দিয়ে ওই বাষ্প সকাট চলে, দধিচিদের হাড় অর্থাৎ প্রাচীনকালে দধিচি মুনি নামে এক মুনি ছিলেন, যিনি কি দেবতাদের উপকারের জন্য নিজে যোগ বলে দেহত্যাগ করে তার হাড় দিয়ে দেবতাদের অস্ত্র বানাতে সাহায্য করেছিলেন। এরকম পরোপকারী মানুষ কিন্তু খুব কম পাওয়া যায়। যখন দেবতারা অসুরের অত্যাচারে স্বর্গে থাকতে পারছিল না, ঠিক তখন তারা জানতে পারলেন যে এই দধিচি মুনির হাড় দিয়ে যে তৈরি হবে যে অস্ত্র, সেই অস্ত্র দিয়ে অসুরকে মারা যাবে। তখনই দেবতারা কিন্তু দধিচির কাছে চলে গিয়েছিলেন। বাবুসা বেশে চড়িল তাহাতে কুলিরা পড়ল তল, বেতন দিয়াছ চুপ রাও যত মিথ্যাবাদীর দল, কত বেতন দিয়ে কুলিদের তুই কত করোড় পেলি বল। অর্থাৎ কতটা পাই মানে কি টাকা পয়সা দিয়ে কুলিদের তুই কত করোড় পেলি বল, তুই কত টাকা পেলি। কবি এখানে বোঝাচ্ছে যে কুলিদের বেতন দিয়ে তুই কত টাকা পেলি, অর্থাৎ কুলিদেরকে পাই মানে পয়সা দিয়েছে, আর করোড় মানে কোটি লাভ করেছে সে। এটাই হলো পার্থক্য এখানে বোঝানো হয়েছে, ধনী গরিবের যে পার্থক্যটা। রাজপথে তব চলিছে মোটর, সাগরেতে জাহাজ চলে। অর্থাৎ রাজপথে কি চলছে, মোটর সাইকেল চলছে, আর সাগরেতে কি চলছে, জাহাজ চলছে। রেলপথে চলে বাষ্প সকট, দেশ চেয়ে গেল পথে। অর্থাৎ রেলপথে ট্রেন লাইনের যে পথ, সেই ট্রেন লাইনের পথ দিয়ে কি চলছে, ট্রেন চলছে। বাষ্প সকট অর্থাৎ ট্রেন। ঠিক আছে, বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা। কবি বলছে যে এই রেল, এই জাহাজ, এই মোটরসাইকেল, এগুলো কাহাদের দান এটা বলতো। এবং যে তুমি যে অট্টালিকাতে বাস করো, সেই অট্টালিকাও কাহাদের দান বলতো। কার খুনে রাঙা খুলি খুলে দেখো, প্রতি ইটে আছে লেখা। অর্থাৎ প্রতিটি ইটে যে লাল রং, এই ইটের মানে শ্রমিকদের, কুলিদের যে গায়ের রক্ত মিশে আছে, তাই বলছে যে খুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। তুমি জানো না কো, কিন্তু পথের প্রতি ধূলিকণা জানে, ওই পথ ওই জাহাজ সকট অট্টালিকা মানে। অর্থাৎ তুমি না মানলে কি হবে, পথের প্রত্যেকটি ধূলিকণা জানে, এবং ওই পথের জাহাজ জানে, ওই নদীর জাহাজ জানে, এবং অট্টালিকারাও মানে যে এই কাজগুলো করেছেন যে শ্রমিক যারা, তারাই করেছেন। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, সুদিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গায়ত্রী চালায়ে, ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া তাদের হাড়। অর্থাৎ কবি বলছে যে আসিতেছে শুভ দিন, এমন একটা দিন আসবে, শুভ দিন আসছে, তাই বলা হচ্ছে দিনে দিনে বহু বাড়িছে দেনা। অর্থাৎ শ্রমিকদের যে বঞ্চিত করা হচ্ছে, এই দেনা কিন্তু বহু বেড়েছে। এইগুলো কি করতে হবে, সুদিতে হইবে ঋণ। অর্থাৎ একদিন তোমাদেরকে শোধ করতে হবে। হাতুড়ি শাবল গায়ত্রী চালায়ে, ভাঙিল যারা পাহাড়। অর্থাৎ হাতুড়ি দিয়ে, শাবল দিয়ে, গায়ত্রী দিয়ে যারা পাহাড় কেটে রাস্তা তৈরি করছে,
পাহাড় কাটা সে পথে দুপাশে পড়িয়া যাদের হাড়। অর্থাৎ এই পাহাড় কাটতে কাটতে এই সব কিছু তৈরি করতে করতে একসময় তারা মারা যাচ্ছে, তাদের হাড় পড়ে আছে পথের পাশে। কবি এখানে তাই বুঝিয়েছেন। এই দেখো আমি তোমাদের যে ছবিটা দেখাচ্ছি, এই পাহাড় কেটে কেটে রাস্তা তৈরি করা হচ্ছে এখানে। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাই ধুলি। অর্থাৎ তোমার বহিতে যারা, অর্থাৎ তুমি যখন তোমাকে বহন করবে পবিত্র অঙ্গে, এই শরীরে তারা ধুলা লাগাই কিন্তু তোমাকে নিয়ে যাচ্ছে, তোমার কাজকে নিয়ে যাচ্ছে, তোমার ব্যাগকে নিয়ে যাচ্ছে, তোমার অট্টালিকা তৈরি করে যাচ্ছে। এই শরীরে এই অঙ্গে ধুলি লাগিয়ে তারা এই কাজগুলো করছে। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাহাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। অর্থাৎ তারাই মানুষ, তারাই দেবতা, আজ তাদেরই গান গেতে হবে। কারণ কি? তাদেরই বক্ষে পা ফেলে আসছে নব উত্থান, নতুনের সূচনা হচ্ছে, সব কিছু নতুনের সূচনা হচ্ছে তাদের বুকে পা ফেলে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে এই কবিতাটি কিন্তু তোমাদের আমি বোঝাতে সক্ষম হয়েছি। আশা করছি তোমাদের এর ভিতরে কারো কোনো প্রশ্ন থাকার কথা নয়, আর তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবার দেখো আমি কয়েকটি ছবি তোমাদের দেখাচ্ছি। সমাজে কুলি মজুরের মূল্য রাজা বাদশাদের চেয়ে অধিক, কিন্তু সমাজ সেভাবে এদেরকে মূল্য দেয় না। এদের উপর নির্ভর করে গড়ে উঠেছে আধুনিক সমাজ ও সভ্যতা। দেখো এই কথাগুলো অত্যন্ত বাস্তব কথা। সমাজে কুলি মজুরের মূল্য রাজা বাদশাদের চেয়ে অধিক, এটা কি সত্য কথা নয়? অবশ্যই সত্য কথা। কারণ কি? এখানে এই যে ইট দিয়ে বিল্ডিং বা রাজপ্রাসাদ তৈরি করা হচ্ছে, এটা কি রাজারা তৈরি করতে পারতো? পারত না। এই যে বড় একটা ভবন নির্মাণ করছে এখানে, এই যে একটা তাজমহল এর মতো একটা সুন্দর ভবন, এই ভবনটাও কিন্তু কুলিরা জুতা তৈরি করেছে। এই যে জুতার কারখানায় জুতা তৈরি হচ্ছে, এই জুতাগুলো কিন্তু শ্রমিকরা তৈরি করছে। এবং এই যে পোশাক যে কারখানা, এই পোশাক কারখানায় কিন্তু শ্রমিকরা কাজ করে আমাদের এই যে সুন্দর সুন্দর জামা আমরা গায়ে দিচ্ছি, এরা কিন্তু এই শ্রমিকরাই বানাচ্ছে। এবং এই যে দেখো ফার্নিচার, এই যে এত সুন্দর সুন্দর ফার্নিচার, আমরা এখানে কি রাজা বাদশারা কি ফার্নিচার তৈরি করতে পারবে? তারা তো শুধু টাকা দিয়েই শেষ। কিন্তু এই যে আমাদের এই শ্রমিকরা যদি না থাকতো, আমরা এত সুন্দর পৃথিবী, এত সুন্দর জিনিস তৈরি করা কিন্তু সম্ভব হতো না। কিন্তু সমাজ সেভাবে এদেরকে মূল্য দেয় না। এদের উপর নির্ভর করে গড়ে উঠেছে আধুনিক সমাজ ও সভ্যতা, তাই না? এদের উপরে কিন্তু আমাদের এই সমাজ সভ্যতা গড়ে উঠেছে সুন্দর করে। আমরা এই যে আজকে যে ভবনে ক্লাস নিচ্ছি, এটিও কিন্তু একটি চারতলা ভবন। এই ভবনটি কিন্তু এত সুন্দর করে আমাদের শ্রমিকরা বানিয়েছে যে তারা যদি না থাকতো তাহলে আমাদের এই এত সুন্দর ভবন কিন্তু বানানো সম্ভব হতো। দেখো আরো কয়েকটি ছবি আমি তোমাদের দেখাই। মানব সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তারা আছে বলেই পৃথিবীতে এত সুন্দর হয়েছে। সমাজের সার্বিক উন্নয়নে সকল অবহেলিত শ্রমজীবী মানুষের অবদান বলে শেষ করা যায় না। অর্থাৎ কি? দেখো এই যে লেপের কাজ করছে শ্রমিকরা, এখানে ঠুলি দিয়ে তেল ভাঙাচ্ছে ঘানির থেকে শ্রমিকরা। কুমোররা দেখো বিভিন্ন নকশা তৈরি করে হাঁড়ি পাতিল তৈরি করছে। এখানে দেখো বড় একটি জাহাজ তৈরি করা হচ্ছে, এখানে শ্রমিকরা কাজ করছে। মাঠে কৃষকরা কাজ করে সুন্দরভাবে ধান লাগাচ্ছে। মাঠে কৃষকরা সেই সোনার ফসল কেটে গোলায় তুলে তারপরে আমাদের মুখে অন্ন ঢোকাচ্ছে। তাই তো কবি বলেছেন যে সমাজে কুলি মজুরদের মূল্য অনেক বেশি। মানব সভ্যতার শুরু থেকে কিন্তু এই শ্রমিকরা তাদের শ্রম দিয়েই যাচ্ছে। দেখো তোমাদের এবার আমি একটি কাজ দেব তোমাদের। এই কাজটি তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নাও, প্রশ্নটি লিখে পরবর্তীতে আমাদের উত্তর জানাবে।
মানব সভ্যতার উন্নয়নে রয়েছে সকল শ্রমজীবী মানুষের অবদান, এই সম্পর্কে 10টি বাক্যের একটি উচ্ছেদ লেখো। অর্থাৎ সকল শ্রমজীবী মানুষের যে অবদান, এই অবদান কিন্তু বলে শেষ করা যাবে না। এই অবদান সম্পর্কে 10টি বাক্যের একটি উচ্ছেদ সুন্দরভাবে লেখো। এবার আমি দেখব যে তোমরা কেমনভাবে আমার এই পাঠটি উপভোগ করলে, এবং এই প্রশ্নগুলো যদি সঠিক উত্তর, প্রত্যেকটির উত্তর তোমরা দিতে পারো, তাহলে আমি বুঝবো যে তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করেছো। কুলি মজুর কবিতায় রেলপথে কোনটি চলে? বলতো, রেলপথে কোনটি চলে? বাষ্প সাপাট চলে। তাহলে রেলপথে অর্থাৎ রেল স্টেশনে যে রেলের পাটিতে কি চলে? ট্রেন চলবে নিশ্চয়ই, অর্থাৎ বাষ্প সাপাট। কারা পবিত্র অঙ্গে ধুলি লাগায়? এটা তো অবশ্যই তোমরা জানবে, শ্রমজীবী মানুষরা তাদের অঙ্গে ধুলি লাগায়। কুলি মজুর কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত? বলতো, কুলি মজুর কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত? এটি হচ্ছে সাম্যবাদী। তোমাদের আমি একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম, কাজী নজরুল ইসলামের প্রত্যেকটি কবিতায় বিদ্রোহী ভাব তো আছেই, পাশাপাশি সেখানে সাম্য অর্থাৎ সমতার কথা বলা আছে। তিনি কখনো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ কাউকে তিনি ভেদ করেননি। তিনি একই সূত্রে গেঁথেছেন যে সবাই মানুষ, এবং সবার কাজকে তিনি সমান করার চেষ্টা করেছেন, সবাইকে সমান দৃষ্টিতে দেখার চেষ্টা করেছেন। এই জন্য তার প্রত্যেকটি কবিতায় সাম্যবাদীর বা সাম্যবাদের পরিচয় পাওয়া যায়। কারা জগৎ জুড়ে মার খায়? বলতো, এটা তো আমরা জানি যে দুর্বলরা সর্বদাই জগৎ জুড়ে মার খায়। দেখো, আমরা আরো কয়েকটি মূল্যায়ন তোমাদের করি। কুলি মজুর কবিতায় কতটি লাইন আছে? বলতো, 20টি, 21টি, নাকি 22, নাকি 23 লাইন আছে? আমরা সঠিক উত্তরটি দেখে নেই। এখানে লাইন আছে 22টি লাইন আছে। রণসঙ্গীত বলতে বোঝায় বিয়ের গান, ক্রিয়া সঙ্গীত, নজরুল সঙ্গীত, নাকি যুদ্ধের গান? বলতো, নিচের কোনটি হবে? এখানে হবে যুদ্ধের গান। রণসঙ্গীত অর্থ হচ্ছে যুদ্ধের গান। এবার দেখো, কুলি মজুর কবিতার ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? বলতো, শ্রমজীবী মানুষের বন্ধনা, নাকি মানবতাবাদী চেতনার প্রকাশ, নাকি কুলিদের প্রতি ঘৃণা? বলতো, কোনটি হবে? 1-2, 1-3, 2-3, নাকি 1-2-3? হবে হচ্ছে শ্রমজীবী মানুষের বন্ধনা এবং মানবতাবাদী চেতনার প্রকাশ। এবং সর্বশেষ 4 নম্বর প্রশ্নে দেখো, কুলি মজুরের সামাজিক অবস্থানের সাথে নিচের কোনটির মিল রয়েছে? উঁচু স্তর, নিচু স্তর, মধ্যম স্তর, নাকি উঁচু ও নিচু স্তর? এখানে হবে নিচু স্তর, অর্থাৎ নিচু স্তরের সাথে এই কবিতার মিল রয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদের সঠিকভাবে মূল্যায়ন করলাম, এবং আমি আশা করছি যে তোমাদের প্রত্যেকেরই এই যে প্রশ্নগুলো সবগুলোর উত্তর তোমাদের হয়েছে। এবার দেখো, আমি তোমাদের বাসার কাজ দিয়ে দেব। বাসার কাজটি তোমরা সুন্দরভাবে খাতায় লিপিবদ্ধ করো, এবং তোমাদের আমার উত্তরও আমার কাছে পাঠাতে পারো, বা যখন স্কুল খুলবে তোমরা তখন স্কুলেও দিতে পারো। সমাজের উঁচু শ্রেণীর মানুষের শ্রমজীবীদের প্রতি কেমন আচরণ করা উচিত বলে তুমি মনে করো? এর সপক্ষে 10 লাইনের একটি অনুচ্ছেদ, তোমার অভিমত তুমি বাসা থেকে লিখে আনবে। অর্থাৎ শ্রমজীবী মানুষদের সাথে
কেমন আচরণ করা উচিত, অর্থাৎ তোমার বাড়ির যে কাজের মেয়ে থাকে তার সঙ্গে তোমার কেমন আচরণ করা উচিত, অর্থাৎ অথবা তোমাদের বাড়িতে যারা ভবন নির্মাণের কাজে, অট্টালিকা নির্মাণের কাজে আসে তাদের সাথে তোমাদের কেমন আচরণ করা উচিত, এই সম্পর্কে তুমি 10 লাইনের একটি অনুচ্ছেদ বাসা থেকে লিখে আনবে। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের যে ক্লাসটি তোমরা অনেকক্ষণ উপভোগ করেছো আমার সাথে, আশা করছি তোমাদের সবারই খুব ভালো লেগেছে। ঠিক আরও একটি সুন্দর ক্লাস তোমাদের সামনে আমি নিয়ে আগামীতে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, বাসায় মন দিয়ে পড়ালেখা করো এবং এই কুলি মজুর কবিতাটি তোমরা বাসায় আরেকবার পড়বে। আশা করি তোমাদের পরীক্ষায় যত প্রশ্ন আসবে তোমরা সবগুলোর অ্যান্সার দিতে সক্ষম হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।